তোমার গর্ভের এই সন্তানটি আমার মা চায় না, কিন্তু সন্তানটি আমি চাই। তোমার মা চায় না বলে তুমি আমার সন্তানকে নষ্ট করতে বলছো? রিমা, তোমাকে শুরুতেই বলেছিলাম আমার মায়ের কোনো কথার অবাধ্য না হতে। এই একটা শর্ত মানিয়েই তোমাকে বিয়ে করে এনেছিলাম। আমাদের সংসারে থাকতে হলে আমার মায়ের সব কথা মানতে হবে, তাই আমার মা যা বলছে তুমি তাই করবে। রিমা খেয়াল করলো বাহির থেকে তার শ্বশুর সব কথা শুনছে, অর্থাৎ ছেলেকে তার কাছে পাঠিয়ে বাহিরে দাঁড়িয়ে আছেন শেষমেশ আমার সিদ্ধান্ত কি হয় সেটা দেখার জন্য। চোখের জল মুছে বলল, আমি তোমার মায়ের সব কথাই শুনে চলি, আর তুমি তা বেশ ভালো করে জানো রাশেদ, কিন্তু তাই বলে তোমার মায়ের নির্দেশে আমি আমার বাচ্চাকে হত্যা করব না রাশেদ। লাইক সিরিয়াসলি? রাশেদ হেসে বলল, তুমি যে বাচ্চাকে এখনো জন্মই দাওনি সে বাচ্চাকে হত্যা করার কথা কেন আসছে? কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তুমি শুধু মায়ের কথা মতো চলো। নো ওয়ে, আমি কিছুতেই এই বাচ্চার কিছু হতে দেব না। সন্তানটিকে আমি ফিল করি রাশেদ, জীবন্ত একটা সত্তা আমার মধ্যে তিল করে বেড়ে উঠছে। এই ছোট্ট মাসুম বাচ্চাকে আমি কি করে মেরে ফেলতে পারি? উফ, এত কথা শুনতে চাই না, কাল ক্লিনিকে যাব, রেডি থেকো। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র 3 মাস পর যখন আমি আমার গর্ভের সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবো, তখনই বাদ সাধলো আমার বাবুর বাবা, তার মা অর্থাৎ আমার শাশুড়ি নাকি এই বাচ্চা চায় না, এই বাচ্চা যেন পৃথিবীতে জীবিত অবস্থায় ডেলিভারি না হয় সেই ব্যবস্থা করতে বললেন আমাকে। আসলে আমার অনাগত সন্তানের একটাই দোষ, কারণ সে পুরুষ লিঙ্গের অধিকারী নয়। যে শিশুটি আমার গর্ভে বেড়ে উঠেছে সে একজন কন্যা সন্তান। পরদিন তো আমার শ্বশুর আর স্বামী মিলে আমাকে বেশ জোর করেই একটা স্থানীয় হসপিটালে নিয়ে গেলেন। অপারেশন করে আমার পেটের ভেতরের বাচ্চাটাকে মেরে ফেলার ইচ্ছা ওনাদের। আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই নার্স যখন আমার কাছে চলে আসলো আমাকে ইনজেকশন দেওয়ার জন্য, সেই অবস্থায় হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, রাশেদ আমি একটু ওয়াশরুমে যাব। আমার শ্বশুরাব্বা বলে উঠলেন, কি দরকার এখন ওয়াশরুমে যাওয়ার, আগে কাজ শেষ করো, বেশিক্ষণ লাগবে না। নার্স মেয়েটি ভালো, সে বলল সমস্যা নেই, আমি একটু অপেক্ষা করছি। তারপর বাইরে যেতেই আমি বললাম, আপনি ভেতরে যান, আমি পারবো যেতে। নার্স চলে যেতেই ওয়াশরুমের নাম করে তাদের চোখ ফাঁকি দিয়ে আমি সোজা সেখান থেকে পালিয়ে আমার বাপের বাড়ি চলে আসলাম। ঝড় জলের রাতে আমি বের হয়ে গেছি, কিভাবে পৌঁছাবো জানি না, শুধু জানি এখান থেকে পালাতে হবে, না হলে আমার সন্তানকে বাঁচাতে পারবো না। শরীর আর দিচ্ছে না, একটা পিলারে হেলান দিয়ে কোনোভাবে দাঁড়িয়ে আছি। আগে কোনোদিন এই দিন আসবে বুঝতে পারিনি ভেবে খুব রাগ হলো। নতুন নতুন বিয়ে করে যখন ওই বাড়িতে পা রেখেছিলাম তখন থেকেই একের পর এক অদ্ভুত নিয়ম কানুন দেখে আসছি ওই বাড়ি। কোনো একদিন কথায় কথায় মজার ছলে বড়জাকে বলেছিলাম, কি অদ্ভুত তাই না ভাবি, আপনাদের কারো সংসারে আল্লাহ একটা মেয়ে দিল না, অথচ মেয়ে ছাড়া এত বড় সংসারটা একদমই পরিপূর্ণ লাগছে না। বড়জা আমার কথা শুনে কিছুই বলেনি সেদিন, শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়েছিলেন। আমি একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু তখনও বুঝিনি। তার আরো কিছুদিন পরে মেজো জায়ের কাছ থেকে জানতে পেরেছিলাম আমাদের এত বড় সংসারে কোনো মেয়ে সন্তান না থাকার আসল কারণ। আমার সাথেও এমন করেছেন তিনি। আমার প্রথম সন্তানটা আমি টপ টপ করে বেরিয়ে আসা মেজো ভাবির চোখের জল মুছে দিলাম। আসলে এই বাড়ির বউদের গর্ভে মেয়ে সন্তান আসলেই বাবা বিভিন্ন লতাপাতা আর বোনাজি ওষুধ খাইয়ে ভ্রূণ অবস্থাতেই বাচ্চাকে নষ্ট করে দেন। আমি অবাক হয়ে বললাম, ভাইকে বলেননি আপনি কথাটা? বাবার এই কাজে ছেলেরা কোন রকম আপত্তি করে না, বরং প্রত্যেকে পূর্ণ সম্মতি দেয়। আর আমার স্বামী তো বিদেশে, অনেক দূরে, কাজের জন্য ঠিকমতো আমার সাথে কথাই বলতে পারে না। শ্বশুর ফোনে যাই বলেন তাই শোনে। গর্ভে ছেলে সন্তান আসলেই সবাই খুব খুশি, যদি দেখে ছেলে হবে তাহলে সেই বউকে মাথায় করে রাখা হবে যতদিন না পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। মেয়ে হলে তো শ্বশুর তার নিজের আপন পদ্ধতি অবলম্বন করেন। তোমার স্বামী তো তোমার সাথে থাকে, তোমার গর্ভে সন্তান আসলে তাকে বলে দেখো বাঁচাতে পারো কিনা। ভাবি নিজেকে সামলাতে না পেরে চলে গেলেন। আমি তখন নতুন বিয়ের পর ভাবলাম নিশ্চয়ই আমার সাথে রাশেদ এমন কিছু করবে না। আমার শ্বশুরের মতে মেয়ে সন্তান নাকি একটা অভিশাপ, যা তাদের বংশে কালি লাগিয়ে দিবে, তাই জন্মের পরই মেরে ফেলা হয় কন্যা সন্তানদের। মানে আমার স্বামীর বাড়িতে আরেকটা নিয়ম হলো, কেউ ক্লিনিকে গিয়ে আলট্রা করতে পারবে না শ্বশুরের অনুমতি ছাড়া। যতটা সম্ভব বাড়ির বউদের ডাক্তারি চিকিৎসা থেকে দূরে রাখেন আমার শ্বশুর। কি আশ্চর্য, এ যুগেও এমনটা হচ্ছে। এরকম অদ্ভুত কথা শোনার পর থেকেই আমার মনটা সবসময় দুরু দুরু করতে থাকে। আমার শেষ আশাটাও মরে যায় যখন আমার স্বামী আমার শ্বশুরের কথায় আমাকে একটা ওষুধ খেতে জোর করেছিল। আমার গর্ভে সন্তান আসার 5 মাস তখন। আলট্রা করে জানা গেল বাচ্চাটি কন্যা সন্তান। আমার স্বামী এসে বললেন, এখান থেকে রাতে ভাত খাওয়ার পর খেয়ে নেবে এই 2 চামচ। আমি বললাম, এটা কিসের ওষুধ রাশেদ, তোমার জানার কি দরকার? আমি ডাক্তারের সাথে কথা বলে তোমার জন্য ওষুধ এনেছি, তোমার ভালোর জন্যই নিশ্চয়ই। আমি আর কিছু বললাম না। ঘর থেকে বের হতেই দেখি আমার শ্বশুর আর স্বামী চুপি চুপি কি যেন কথা বলছে। আমার সন্দেহ হলো, আমি ওষুধ খাবার সিদ্ধান্ত নিই। তাই এতদিনেও যখন আমার গর্ভের সন্তান নষ্ট হয়নি, তাই আমার স্বামী আর শ্বশুরের টনক পড়েছে। তারপর সবসময় ভাবতে থাকি, একদিন না একদিন তো আল্লাহর রহমতে আমার গর্ভেও সন্তান আসবে, আর সেই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে কি করে আমি আমার নিষ্পাপ বাচ্চাকে এভাবে ঝরে যেতে দেখব? আমার জায়েরা সবাই অশিক্ষিত আর গরিব ঘরের সন্তান বিধায় সবকিছু মুখ বুঝে সহ্য করে চুপচাপ পড়ে থাকে স্বামীর সংসারে। আমিও গরিব ঘরের সন্তান, কিন্তু আমি তো অশিক্ষিত নই। আমি কি করে এই অন্যায় মেনে নিব? আমি বাপের বাড়ি রওনা হলাম আবারও। আমার বাবার ঘরে ভাই ছাড়া কেউ নেই। এই মুহূর্তে বড় ভাই দরজা খুললেন। বড় ভাই ইসলাম একটু সাদাসিধে মানুষ, বিয়ে করেননি। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুই এভাবে অসময়ে, তোর সাথে আর কে এসেছে? আমি বললাম, কেউ আসেনি ভাইয়া। ঠিক তখনই ঘরে আসলো আমার স্বামী আর শ্বশুর। তাদেরকে দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর বলল, বৌমা তুমি এভাবে ভিজে ভিজে চলে আসলে আমাদের আগে, আমরা তো পথ হারিয়ে ফেলছিলাম। ভাইয়া বলল, কেন আঙ্কেল, আপনি তো আমার বাসা চেনেন না? মানে আসলে বাহিরে খুব বৃষ্টি হচ্ছে তো রাস্তাঘাট চেনা যাচ্ছে না। আচ্ছা একটু পানি খাওয়াতে পারো? আমার ভাইয়া পানি আনতে গেলে পাশ থেকে আমার স্বামী আমাকে ধরে বলল, যদি তোর ভাইকে কিছু বলেছিস তাহলে আজ রাতেই শেষ করে দিব। আমার শ্বশুর বললেন, তোর ভাইকে এখানে মেরে কেটে টুকরো
টুকরো টুকরো করে খালের জলে ফেলে দিব। বৃষ্টিতে অনেক পানি উঠেছে, এদিকে ফেললে কোথাও গিয়ে পড়বে, কেউ জানবে না কোথাকার লাশ, আর লাশ দেখেও কিছু বুঝতে পারবে না। কথাগুলো শুনে আমি ভীষণ আতঙ্কিত হয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। একদিকে আমার নিরীহ ভাই, আর একদিকে আমার পেটের বাচ্চা। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির জায়গায় আপনারা থাকলে কি করতেন? গল্পটির পরের অংশ দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।